এই সরকার পলিটিক্যাল সরকার নয়। এই সরকারকে সহযোগিতা না করলে এই দেশটা অনিশ্চয়তার গভীর অতলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24-এ। আপনারা দেখছেন জনগণের জন্য রাজনীতি। জনগণের জন্য রাজনীতির আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিবিএ জনাব হুমায়ুন কবির। আমরা এখন চলে যাব তার কাছে। জনাব হুমায়ুন কবির, দীর্ঘ 16 বছর পর গণতন্ত্র মুক্ত, আপনি কিভাবে উপভোগ করছেন এই মুক্তি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সিবিএ। বিগত 16 বছর পর একটা স্বৈরাচার একটা রেজিম সরকারের পতনের পর আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। এর চেয়ে বড় পাওয়া আসলে আমাদের কাছে এই মুহূর্তে আর কিছু এর চেয়ে এত বড় আনন্দের আসলে এই মুহূর্তে আর কিছু নেই। আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারবো, ভবিষ্যতে করব, কিন্তু এই যে মুক্তভাবে কথা বলতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। আপনি তো শ্রমিক নেতা, শ্রমিকরা রাজনীতিতে কতটুকু সক্রিয়? কিছুদিন আগে আমরা দেখলাম শ্রমিকরা আবার নতুন করে দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আপনার কাছে সেই দাবিগুলো কতটুকু যৌক্তিক? বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদেরই রাজনীতিতে বেশি বেশি ইনভলভ হওয়ার কথা। যেখানে শ্রমিক প্রতিনিধিরা বাংলাদেশের সংসদে নির্বাচন করার কথা, প্রতিনিধিত্ব করার কথা, সেটি অনেকটা কমে এসেছে, সংকীর্ণ হয়ে এসেছে। বিগত প্রায় আপনি যদি বাংলাদেশের যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সেখানে আমাদের শ্রমিকদের কোনো প্রতিনিধি আছে এই মুহূর্তে আমার এই বিষয়টা মনে পড়ছে না। কারণ শিল্পপতিদের কারণেই আমরা আসলে এই আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে সংসদে যাওয়ার যে বিষয়গুলো, সেগুলো আসলে সংকীর্ণ হয়ে এসেছে। তো স্বৈরাচারকে পতন করে যে সরকারটা এই মুহূর্তে কাজ করছে, আমরা মনে করি শ্রমিক প্রতিনিধিদের জন্য একটা কোটা সংরক্ষণ করা উচিত, যার মাধ্যমে শ্রমিক প্রতিনিধিরা সংসদে যাবে এবং শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের প্রয়োজনে কথা বলবে। সাধারণ মানুষের একটি ধারণা হচ্ছে শ্রমিক সংগঠনগুলোর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হয়, এটা কতটুকু সত্যি? হ্যাঁ, সাধারণ মানুষ ঠিকই তাদের ধারণা একেবারেই ঠিক, কিন্তু সেটা আসলে এই মুহূর্তে হচ্ছে এটা আমি বলবো না। এটা বিগত সরকার আমলে, বিগত 15 বছরে যে হারে শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি, অরাজকতা হয়েছে, এটা আসলে সত্যি বিস্ময়কর। এবং এই কারণে সব ধরনের শ্রমিক কর্মচারীর উপরেই সাধারণ মানুষ সেই ব্লেমগুলো দিচ্ছে। এখনকার যারা আছি, আমরা যারা আছি তারা আমরা এই সাথে সম্পৃক্ত কিনা সেটা আপনাদেরকে আগে দেখতে হবে, যে আমরা কোনো চাঁদাবাজির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছি কিনা। আর চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের দ্বারা নির্বাচিত চট্টগ্রাম বন্দরের সিবিএ, এবং সেখানে ইতিপূর্বে 5টা শ্রমিক সংগঠন ছিল। এই 5টা শ্রমিক সংগঠনের মধ্যে সেটাকে গত তত্ত্বাবধায়ক সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এইটাকে একটি সংগঠনের নামিয়ে আনা হয়েছে। তো ফলশ্রুতিতে কি হলো, শ্রমিকরা প্রতিটি পদেই এখন নির্বাচন করে আসলে কমিটিতে আসতে হয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যদি চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের জন্য কাজ করতে পারি, শ্রমিকরা নিশ্চয়ই আমাদেরকে তাদের ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করবে। কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখছি, সারা বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পর সারা বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টরে একটা পরিবর্তন এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে চট্টগ্রাম বন্দরের প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় এখনও পতিত সরকারের লোকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে বিগত সরকারের যেই দোসররা চট্টগ্রাম বন্দরে বসে আছে এবং যাদের কারণে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত, আমরা বিশ্বাস করি, আমরা আশা করব যে বর্তমান প্রশাসন বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অংশ থেকে এই আওয়ামী দোসরদেরকে সরিয়ে জনগণের কল্যাণ করে এমন মানুষদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। শ্রমিকদের কল্যাণে আপনার পদক্ষেপগুলো কি কি? আমরা কিন্তু শ্রমিক কর্মচারী মানুষ। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন বিগত 19 সাল থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। আমরা বিভিন্ন কারণে আজকে
এই চট্টগ্রাম বন্দরের প্রমোশনগুলো তারা বন্ধ করে রাখছে। প্রমোশনগুলোর ক্ষেত্রে এমন একটা ভাব নেওয়া হয়েছে যেন চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা আসলে মানে বিসিএস ক্যাডারের মতো বা সেনাবাহিনীর মতো পদ হোল্ড করে তাদেরকে খুব যাচাই বাছাই করে এই প্রমোশনগুলোর ব্যাপারে আমাদের এই প্রমোশনগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের অনেকগুলো ব্লক পোস্ট আছে যেখান থেকে প্রমোশন হয় না। আমরা আজকে আপনার মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম বন্দরের প্রবিধানমালা সংশোধন করে চট্টগ্রাম বন্দর থেকে ব্লক পোস্ট প্রথা আপনারা প্রত্যাহার করুন। চট্টগ্রাম বন্দরের ব্লক পোস্টের কারণে আমাদের কর্মচারীরা সামাজিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা দেখবেন এবং সহজ করে আমাদের প্রমোশনগুলো আপনারা দ্রুত ত্বরান্বিত করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বন্দরে একটা প্রমোশন প্রক্রিয়া চলমান, কিন্তু দেখা গেছে এই প্রমোশন প্রক্রিয়ায় আমাদের প্রতিটা প্রমোশন প্রক্রিয়াকেই মানে দীর্ঘসূত্রিতার জন্য বিভিন্ন সুতানাতায় এই প্রমোশনগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে 2006 সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রমোশন প্রক্রিয়ায় পেপার সিলেকশনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদেরকে প্রমোশন দেওয়া হতো, কিন্তু আজকে বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য এই প্রমোশনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার আনয়ন করা হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, শুধুমাত্র পেপার সিলেকশনের মাধ্যমে অ্যাজ পার সিনিয়রিটি আপনারা আমাদের কর্মচারীদেরকে প্রমোশন দিয়ে দিন এবং প্রমোশন সংক্রান্ত যাবতীয় জটিলতা আপনারা নিরসনে আমাদের কর্মচারীদেরকে সহযোগিতা করুন। শ্রমিক রাজনীতি করে কতটুকু সুদূর পথ পাড়ি দেওয়া যায় বলে আপনি মনে করেন? দাবির যৌক্তিকতা থাকতে পারে। আপনি দুইটা বিষয় এখানে, আমরা চট্টগ্রাম বন্দর সহ সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের কাছে আমরা অনুরোধ করব, এই সরকার পলিটিক্যাল সরকার নয়। এই সরকার দেশটাকে নতুন করে গঠন করার জন্য এই সরকার বিভিন্ন সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে। এই মুহূর্তে যদি আমরা সরকারের কাছে যেমন আনসারের বিদ্রোহ, যেমন গার্মেন্টসে বিদ্রোহ, বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক, তারপরে পরিবহন সেক্টরের বিদ্রোহ, আমরা অনুরোধ করব আপনারা এই সমস্ত বিদ্রোহে ধ্বংসাত্মক কোনো কার্যকলাপে না গিয়ে আলোচনার মাধ্যমে আপনারা সমস্যাগুলোর সমাধান করুন। কারণ এই সরকারকে সহযোগিতা না করলে এই দেশটা অনিশ্চয়তার গভীর অতলে পৌঁছে যাবে। আমরা চাই এই সরকারকে কোনো প্রতিষ্ঠানকে বন্ধ না করে আলোচনার মাধ্যমে আমরা দাবি দাওয়া নিয়ে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো আমরা আদায় করার চেষ্টা করব। কোনো অবস্থাতেই এই সরকারকে আমরা কোনো ধরনের বিপদে ফেলতে রাজি নই। এই কারণেই আমরা চট্টগ্রাম বন্দরে যদি বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ, বিভিন্ন ইস্যুতে মানববন্ধন, চট্টগ্রাম বন্দর বন্ধ করার মতো কিছু প্রক্রিয়া আসলেও আমরা কিন্তু এই অবস্থা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি। কারণ এই সরকারকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে এই দেশটা একটা অনিশ্চয়তার মধ্যে পতিত হবে। আমরা চাই না আমাদের শ্রমিক আন্দোলনের কারণে দেশটা কোনো অনিশ্চয়তায় পতিত হোক। আমরা সকল ধরনের সেক্টরের শ্রমিক কর্মচারীদেরকে বলবো, আপনারা আলোচনার মাধ্যমে এই সকল সংকটের সমাধান করুন। আমি চট্টগ্রাম বন্দরে চাকরি করি, আমার আরেক ভাই আরেকটা সেক্টরে কাজ করে, আরেকটা বোন আরেকটা সেক্টরে কাজ করে। আমরা চাই যে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনারা শ্রমিক কর্মচারীদের বেতনকে আপনারা উন্নত করুন। চট্টগ্রাম বন্দর একটি আন্তর্জাতিক মানের বন্দর, কিন্তু আন্তর্জাতিক মানের বন্দরে স্বতন্ত্র বেতনের স্কেল সহ আমাদের কিছু যৌক্তিক দাবি আছে, যে দাবিগুলোর জন্য আমরা আজকে 20 বছর বিভিন্ন পর্যায়ে লড়াই করে যাচ্ছি। দেখেন, আমরা চট্টগ্রাম বন্দরে আর্ন করি হচ্ছে বিদেশি টাকায়, ডলারে আমরা আর্ন করি। আমাদের বেতনটা দেওয়া হয় টাকায়, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা আন্তর্জাতিক মানের বন্দরের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের বেতনগুলো প্রদান করা হচ্ছে না। আমরা যেই তিমিরে সেই তিমিরেই পড়ে আছি। আজও আমরা 20 ধাপের স্কেল নিয়ে আমাদের কর্মচারীরা বেতন নিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের দাবিগুলো যখন আমরা উপস্থাপন করি, বিশেষ করে স্বতন্ত্র বেতনের স্কেলের দাবি, তখন বলা হয় কোন কোন সেক্টরে দেয়া হয়, কিভাবে দেয়া হয়, একটা ক্রাইটেরিয়া তৈরি করুন। আমি চাই যে চট্টগ্রাম বন্দরের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ আমাদের বোর্ড সভার যে মেম্বার স্যার যারা আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব, দেখো আমাদের বন্দর হোক উদাহরণ, আমরা কারো উদাহরণ হয়ে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি করিনি। আমরা দাবি করেছি চট্টগ্রাম বন্দরের যাবতীয় সকল সুবিধা সমুন্নত রেখে এই চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। এটা যদি করা যায়, আমি মনে করি আমি এই 10,000 শ্রমিকের জন্য একটা কিছু করতে পারছি বলে আমি মনে করি। সুতরাং আমি চাই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে সকল দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমাদের সুনির্বন্ধ নিবেদন,
আমাদের চট্টগ্রাম বন্দরের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল নিরূপণ করুন এবং কোনো কারো উদাহরণ হয়ে নয়। আমাদের পেনশন সুবিধা থাকবে, আমাদের সকল সুবিধা থেকেই কিভাবে দেওয়া যায় সেটা আপনারা প্রস্তুত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। শ্রমিক নেতারা কিন্তু এখানে সংসদে যেতে পারে না। নির্বাচনের যে প্রক্রিয়া বা পদ্ধতি চলে আসছে, একজন শ্রমিকের পক্ষে 50 লাখ টাকা শ্রমিক খরচ করে পার্লামেন্টে যাওয়া খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। আমরা চাই যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, তারা মানুষের জন্য, মানুষের শ্রমিকের কল্যাণের জন্য শ্রমিকদেরকে একটা ছোট হলেও একটা কোটা দিন। আমরা যাতে সংসদে গিয়ে, আমাদের কোনো প্রতিনিধি সংসদে গিয়ে যাতে শ্রমিকের কল্যাণের কথা, শ্রমিকের কষ্টের কথাগুলো সংসদে উপস্থাপন করতে পারে, আমরা সেটা অনুরোধ করব। কারণ আমরা টাকার খেলায় তো হেরে যাব। টাকার খেলা থেকে এড়িয়ে যাতে আমরা সহজ পথে সংসদে অন্তত 5 জন শ্রমিক, অন্তত 10 জন শ্রমিক যাতে সংসদে গিয়ে শ্রমিক কর্মচারীর কথা বলতে পারে, সেই পথটাকে সুগম করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের গর্ব, উনি নোবেল বিজয়ী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ইতিপূর্বেই মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট সম্মানিত করেছেন। আমরাও তার পদাঙ্ক অনুসরণ করে আমরা চট্টগ্রাম বন্দর থেকে আমরা অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শ্রমিকদের কল্যাণে অন্তত একটা কোটায় যাতে আমরা শ্রমিকরা যাতে সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারে, সেই সুযোগটা আপনি করে দিবেন। জনাব হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে নিউজডে 24-এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, জনগণের জন্য রাজনীতি আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।